জামাতের অফিসিয়াল ওয়েব পেজ আমি পড়ছিলাম, দেখলাম যে ঠিক যখন তাণ্ডব শেষ পর্যায়ে তারপরে ওনাকে খবর দেওয়া হলো, জামাতের নেতৃবৃন্দের কাছ থেকে খবর দেওয়া হলো যে এইরকম রক্তাক্ত ঘটনা ঘটেছে, পাশবিক নির্মমতায় হত্যা করে সে লাশের উপর নৃত্য করছে 14 দলীয় জেটের নেতারা। সব শুনে তিনি সাথে সাথে যখন দেখছে যে পুলিশ কোনো কথা শুনছে না, র্যাব কোনো কথা শুনছে না, তখন উনি বিডিআরকে বললেন এবং বিডিআর তখন মুভ করে, বিডিআর একটা দায়িত্ব পালন করে। তখন ঘটনা, রক্তাক্ত ঘটনা অনেক ঘটে গেছে আর কি। এটা জামাতের মানে অফিসিয়াল ওয়েব পেজে আমি টোটাল ঘটনার যে বিবরণ আছে সেখানটা আমরা দেখেছি। তো সুতরাং বিষয়টা হচ্ছে ওই দিনটি এমন একটি দিন যে দিনটি কে কাকে কোথায় কীভাবে গিয়ে আসবে কোনো নামে মাত্র সরকার কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগ করছে, প্রশাসন কেউ কোনো কথা শুনছে না। এই সুযোগটা নিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনার প্রথম ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ হচ্ছে 28 অক্টোবরের ঘটনা। এর মর্মান্তিকতা, এই নিষ্ঠুরতা গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। নিঃসন্দেহে সারা বাংলাদেশের মানুষ একেবারে বিস্মিত হয়েছে, বেদনায় হতবাক হয়েছে। এভাবে মানুষ মানুষকে মারতে পারে? হ্যাঁ, দুই দলের মধ্যে অনেক সময় সংঘাত হয়, নানা ঘটনায় হয়তো মানে বেকায়দায় লেগে গেলে পরে দুর্ঘটনা, বড় দুর্ঘটনা হতে পারে, এটা হয়েছে অতীতে। কিন্তু ঠান্ডা মাথায় আঘাত করার পর মাটিতে শুয়ে পড়েছে, তারপর তার উপর চলছে আপনার নারকীয় নৃত্যের উল্লাস। এ কি ভয়াবহতা! সারা বিশ্ব প্রতিবাদ করেছে, বাংলাদেশের সমগ্র মানুষ। জাতিসংঘের মহাসচিব, আপনাদের মনে আছে কিনা, জাতিসংঘের মহাসচিব কিন্তু এটা করেছেন, প্রতিবাদ করেছেন। নিষ্ঠুর নারকীয়তার যে দৃশ্য আমরা দেখেছি সেটা ভাষায় বর্ণনা করার মতো নয়। এখানে তৎকালীন যে জোট, 4 দলীয় জোটের যে সরকার ছিল বটে, এখানে কিছু কথাও এসছে, আমি সব মিলিয়ে একটু বলতে চাই। ওই দিন কিন্তু শেষ দিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন পদত্যাগ করার জন্য, ক্যাবিনেট সহ ক্যাবিনেটের মতামত দিয়ে মিটিং করে। 4 দলীয় জোটের অন্তর্ভুক্ত যারা মন্ত্রী সবাইকে নিয়েই তো প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং এটা এমন দেশ, তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, গঠনের প্রায় 1 সপ্তাহ আগে থেকে প্রশাসন আর কাজ করে না, সরকারের কথায় আর কাজ করে না। তখন আমরা নিজের চোখেই এটা দেখেছি অনেক ঘটনা। একজন ক্যাবিনেট মন্ত্রী নির্দেশ দিচ্ছে কিন্তু এটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি এরকম, তারা মনে করছে সামনে কারা ক্ষমতায় আসবে, আমার চাকরি থাকবে কি থাকবে না, এই আশঙ্কায় আইন শৃঙ্খলা প্রয়োগ করার জন্য তাদের যে অথরিটি, কর্তৃত্ব, সেই কর্তৃত্ব তারা প্রয়োগ করতে চায় না। আর ওই দিন হচ্ছে শেষ দিন সরকারের, আরও তো খারাপ অবস্থা। এদিকে 14 দল, আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয়, তাদের যে তাণ্ডব, রক্তাক্ত তাণ্ডব সর্বত্রই। এবং আপনাদের হয়তো মনে আছে, মনে করিয়ে দিই, বিশেষ করে যারা সিনিয়র নেতৃবৃন্দ, ছাত্র দলের তখন সভাপতির নাম লালটু, শাহাবুদ্দিন লালটু। ও তার দেশের বাড়ি থেকে ঢাকায় আসছে, রাস্তার মধ্যে পেয়ে গেছে 14 দলীয় তাদের কর্মীরা। এমন বেদম প্রহার করেছে। আমাদের সময়, আমরা যখন ছাত্র রাজনীতি করি, ধরুন সেই 80-র দশকে, আমরা যারা কেন্দ্রীয় ছাত্র নেতৃত্বে ছিলাম, সভাপতি, সেক্রেটারি, এরকম অবস্থায়, বা ইউনিভার্সিটির ভিপি হিসেবে নেতৃত্ব যখন আমরা দেই, সংগঠন মারামারি হয়, কিন্তু আমাদের লেভেলে গায়ে হাত দিত না। কিন্তু এটা শেখ হাসিনা এবং তার ছাত্রলীগ চালু করেছে, মারো ওদেরকে, সে যেই হোক না কেন। লালটু ছাত্র দলের প্রেসিডেন্ট, তাকে এমন ভয়াবহভাবে তাকে আঘাত করেছে, মাথার মধ্যে ইট দিয়ে থেতলেছে, দিয়ে পুকুরে ফেলে দিয়েছে। তারপর যাই হোক, কোনো রকমে ওখান থেকে কোনো একজন সহৃদয় ব্যক্তি তুলে নিয়ে একটি হাসপাতালে কোনো রকম একটা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে সে ঢাকায় এসে পৌঁছায় এবং প্রায় 1.5-2 মাস হাসপাতাল থাকে। এই ঘটনা আমরা তখন শুনছি। আমাদের তখন মিটিং হচ্ছে পল্টন অফিসের সামনে, কি হবে, কি ঘটনা,
আমরা কিছু বুঝতে পারছি না। এমন সময় পদত্যাগপত্র দিয়ে প্রধানমন্ত্রী আসলেন আমাদের এখানে, এবং এরই মধ্যে তখন 3টা সাড়ে 3টা হবে, জামাতে ইসলামের মিটিং শুরু হয়ে গেছে বাইতুল মোকাররমের উত্তর গেটে। আমরা ঘটনা শুনছি, টিয়ার গ্যাসের শব্দ শুনছি, বোমাবাজির শব্দ শুনছি, এমন একটা অবস্থা, মানে কে কাকে ওই সময় এগিয়ে যাবে সেই প্রস্তুতিও মনে হয় না এরকম। আর তাদের এই চলমান আন্দোলনের মধ্যে দেশে মানে হরতালের পর হরতাল, 2 দিন হরতাল, 3 দিন হরতাল, একটা বিচ্ছিন্নতা চারিদিকে। এর মধ্যে ম্যাডাম এসে আসলেন, আস্তে আস্তে লোকজন জমায়েত হতে শুরু করলো, মিটিং শুরু হলো। জামাতের অফিসিয়াল ওয়েব পেজ আমি পড়ছিলাম, দেখলাম যে ঠিক যখন তাণ্ডব শেষ পর্যায়ে তারপরে ওনাকে খবর দেওয়া হলো, জামাতের নেতৃবৃন্দের কাছ থেকে খবর দেওয়া হলো যে এইরকম রক্তাক্ত ঘটনা ঘটেছে, পাশবিক নির্মমতায় হত্যা করে সে লাশের উপর নৃত্য করছে 14 দলীয় জেটের নেতারা। সব শুনে তিনি সাথে সাথে যখন দেখছে যে পুলিশ কোনো কথা শুনছে না, র্যাব কোনো কথা শুনছে না, তখন উনি বিডিআরকে বললেন, এবং বিডিআর তখন মুভ করে, বিডিআর একটা দায়িত্ব পালন করে। তখন ঘটনা, রক্তাক্ত ঘটনা অনেক ঘটে গেছে আর কি। এটা জামাতের মানে অফিসিয়াল ওয়েব পেজে আমি টোটাল ঘটনার যে বিবরণ আছে সেখানটা আমরা দেখেছি। তো সুতরাং বিষয়টা হচ্ছে ওই দিনটি এমন একটি দিন যে দিনটি কে কাকে কোথায় কীভাবে গিয়ে আসবে, কোনো নামে মাত্র সরকার কয়েক ঘন্টার মধ্যে পদত্যাগ করছে, প্রশাসন কেউ কোনো কথা শুনছে না। এই সুযোগটা নিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনার প্রথম ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ হচ্ছে 28 অক্টোবরের ঘটনা। এর মর্মান্তিকতা, এই নিষ্ঠুরতা গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। নিঃসন্দেহে সারা বাংলাদেশের মানুষ একেবারে বিস্মিত হয়েছে, বেদনায় হতবাক হয়েছে। এভাবে মানুষ মানুষকে মারতে পারে? হ্যাঁ, 2 দলের মধ্যে অনেক সময় সংঘাত হয়, নানা ঘটনায় হয়তো মানে বেকায়দায় লেগে গেলে পরে দুর্ঘটনা, বড় দুর্ঘটনা হতে পারে, এটা হয়েছে অতীতে। কিন্তু ঠান্ডা মাথায় আঘাত করার পর মাটিতে শুয়ে পড়েছে, তারপর তার উপর চলছে আপনার নারকীয় নৃত্যের উল্লাস। এ কি ভয়াবহতা! সারা বিশ্ব প্রতিবাদ করেছে, বাংলাদেশের সমগ্র মানুষ। জাতিসংঘের মহাসচিব, আপনাদের মনে আছে কিনা, জাতিসংঘের মহাসচিব কিন্তু এটা করেছেন, প্রতিবাদ করেছেন এই ঘটনায়। এই তো গেল একটি মানে মর্মান্তিক ঘটনা। তারপরে তো ওরাই ক্ষমতা, নানা আপনারা সবাই জানেন আন্তর্জাতিক মাস্টার প্ল্যান তো আগে থেকেই চলছে, এটা তো নতুন বিষয় না। আপনার 2005 সালে আমেরিকার অ্যাম্বাসেডার বলছে সব কিছু ঠিকঠাক করুন, না হলে তৃতীয় পক্ষ আসবে। তো উনি কি করে জানলেন তৃতীয় পক্ষ আসবে? কেন তার মনের মধ্যে এই জিনিসটা হলো? কেন জঙ্গিবাদের হঠাৎ করে উত্থান শুরু হলো এবং সেটা ক্রমাগতভাবে 4 দলীয় জোটের সরকারের উপর ব্লেম দেওয়া হচ্ছে? একের পর ডক্টর হুমায়ুন আজাদ আঘাতপ্রাপ্ত হলেন, সরাসরি অভিযোগ উত্থাপন করে দিলেন, তদন্ত হলো না, এর অন্য কোনো যে আইনি প্রক্রিয়া শেষ হলো না, জামাতের নেতৃবৃন্দের বিরুদ্ধে আপনার অভিযোগ দেওয়া শুরু করলো। এবং বিভিন্ন ইউরোপিয়ান নেতৃবৃন্দ এবং যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে ডেকে ডেকে নিয়ে এসে যেখানে বাংলা ভাইয়ের অভ্যুত্থান, আমার মনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেহেরচুন্ডি ওইদিকে, ওইখানে স্বয়ং বিদেশি কূটনীতিকরা যে বলছেন যে এইসব জায়গাগুলো হচ্ছে কি বলে যে এখানে জঙ্গিবাদের উৎপত্তি হচ্ছে। এই যে আন্তর্জাতিক প্রচার এবং এই প্রচারকে উদ্বুদ্ধ করেছে এখানে এই গোষ্ঠী, যে গোষ্ঠীটা ফ্যাসিবাদ 16 বছর চালাবে বলে তারা আগে থেকেই প্রস্তুতি নিয়েছে, এবং এটা ছিল জাতীয় এবং আন্তর্জাতিক একটা সিন্ডিকেশন। এই সিন্ডিকেশনটা অনেক আগে থেকেই শুরু হয়েছে, ক্রমাগতভাবে সেটা তারা সেই দিকে এগোচ্ছে। 28 অক্টোবর হচ্ছে তার প্রথম দিকের এবং প্রথম বহিঃপ্রকাশ। দ্বিতীয়ত আপনারা দেখেছেন একইভাবে তারা ক্ষমতায় আসলো, প্রথম আঘাত করলো বিএনপির উপজেলা চেয়ারম্যান নূর হোসেন বাবু, নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান। ঠিক একইভাবে তাকে আঘাত করলো হরতালের দিন। আঘাত করার পরে তারপর তার মাথা ছাতলালো এবং তার লাশের উপর তারা ওইভাবেই নৃত্য করেছে। আর তো বলার কোনো কিছু অপেক্ষা রাখে না। কোথায়
কি পর্যায়ে তারা ফ্যাসিবাদকে একবারে হিমালয়ের চূড়ায় নিয়ে গেলেন। ফ্যাসিবাদ এখানে অনেকে আলোচনা করেছেন। ফ্যাসিবাদের কতগুলো মানে কিছু কিছু এর ক্যারেক্টারিস্টিক আছে, বৈশিষ্ট্য আছে। তারা যে কোনো একটা বয়ান তৈরি করে, যেমন হিটলার করেছেন রাষ্ট্র, রাষ্ট্রই হচ্ছে আরাধ্য, রাষ্ট্রের পূজা করবে এবং এই রাষ্ট্রের যারা নাগরিক তারা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ, এরা আর্য রক্তের উপর আর কেউ হতে পারে। এই যে বয়ান, এই বয়ানটা প্রতিষ্ঠা করতে গিয়ে যে নাৎসিবাদ তিনি তৈরি করলেন, সেই নাৎসিবাদে কত জীবন গেল। গ্যাস চেম্বার, আমরা তো আয়নাঘরের কথা শুনলাম, কোনো পার্থক্য নেই আয়নাঘর আর মানে হিটলারের গ্যাস চেম্বার। পোল্যান্ডে যে গ্যাস চেম্বার করেছে, এক বাথরুমের মধ্যে 50 জনকে ঢুকিয়ে রেখেছে। মানে মৃত্যু যদি হয় আপনার ফায়ারিং স্কোয়াডে গুলি করে সবাইকে মেরে ফেললো বা ফাঁসি দিয়ে দিল, কিন্তু মৃত্যুটাকেও যেন আরও মর্মান্তিক করা যায় সেই ব্যবস্থা নাৎসিরা করেছেন। আমরা যদি মানে নাৎসিবাদের উপর, ফ্যাসিবাদের উপর বইগুলো পড়ি, তার যে ভয়াবহ যে রূপ, সেই রূপটা তো আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা পড়েছি। ওগুলোর থেকে কোনো অংশে কম নয়, বরং কোনো অংশ বা শেখ হাসিনার ফ্যাসিবাদের কিছু কিছু দৃষ্টান্ত সেগুলোকেও ছাড়িয়ে যায়। যেমন একজন আইন প্রয়োগকারী সংস্থার খুব বড় ধরনের অফিসার, তার কথা যেমন শুনলাম, উনি মাথায় গুলি করার পর রক্ত না দেখলে পরে নাকি তিনি ঘুমাতেন না। এই তো শেখ হাসিনার ফ্যাসিবাদের একটি দৃষ্টান্ত। এরকম কত আছে। যেটা বলেছি যে 4 দলীয় জোটের ক্ষমতায় আছে 28শে অক্টোবর, পুলিশ কথা শুনল না, কারণ 4 দলীয় জোট তো হাসিনার মতো ফ্যাসিবাদ তৈরি করেনি। এসপি হবে ছাত্রলীগের লোক, ডিআইজি হবে আওয়ামী লীগের লোক, আপনার র্যাবের ডিজি হবে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ মানে তার যদি মামার শ্বশুর যদি হয় বিএনপির লোক অথবা জামাতের লোক, তাহলে সে থাকতে পারবে না, সে আওয়ামী লীগ করার পরও। এইভাবে তিনি প্রশাসন সাজিয়েছেন, এইভাবে নাৎসিবাদের যে সংগঠন তৈরি করা হয় এইভাবেই করেছিল হিটলার আর মুসলিনিরা, ঠিক একই কায়দায় তিনি করেছেন। এবং হাসিনা যেদিন ছেড়ে দিবেন, অন্যান্য যারা আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর লোক আছেন তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলছেন, আমার পুলিশ তো তারা তো প্রস্তুত আছে, আপনারা কেন দায়িত্ব নিচ্ছেন না এই আন্দোলন দমাতে। অর্থাৎ যে শিশু বাচ্চারা, যে তরুণরা, কিশোররা রাস্তায় নেমেছে, তাদেরকে অবলীলায় গুলি করে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। শেখ হাসিনার এই যে মনোভাব, এই মনোভাবের সাথে আপনার আইন প্রয়োগকারী সংস্থার অনেকেই এর সাথে যুক্ত থেকেছেন। তারা চেয়েছেন যে আরও রক্তপাত হোক। পুলিশের আইজি আজকে রাজসাক্ষী হয়েছেন বটে, কিন্তু তিনি তো প্রস্তুত ছিলেন শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী যে আন্দোলন দমাতে প্রয়োজনে একেবারে ব্যাপকভাবে তিনি গুলি ছুড়বেন। তাই বন্ধুরা, আমি আজকের যে 28শে অক্টোবর নিয়ে ডাকসু যে আলোচনা সভার আয়োজন করেছে, এই 28শে অক্টোবর সত্যিকার অর্থেই ফ্যাসিবাদ যে তৈরি হবে তার প্রথম আলামত হিসেবেই আমরা সেইটা দেখছি। আমরা সেই দেখাটা আরও বিস্তৃতভাবে, ব্যাপকভাবে আমরা দেখলাম মানে 15 বছর 16 বছর ধরে। আমি শুধু একটি বিষয় আর দুই একটি বিষয় আপনাদের সামনে একটু কথা বলতে চাই, যে আজকে ডাকসু আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি বেশ আপ্লুত হয়েছি। অনেকে দুই একজন হয়তো আমাকে বলেছেন যে এখানে তো অন্যরা এখন দায়িত্ব পালন করছেন। আমি বললাম যে করুক, কিন্তু ডাকসু একটা মর্যাদাশালী প্রতিষ্ঠান, এখানে যেই থাকুক না কেন, তারা যখন আমাকে বলেছেন, আমি সেখানে গিয়ে আমার যে চিন্তা
আমার যে ভাবনা তার যতটুকু সম্ভব আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। আমি সেইটা এসেছি এবং যে ছাত্র তরুণ বন্ধুরা ডাকসুর নেতৃত্ব দিচ্ছেন, আমি শুধু বলবো, আমার কাছেও অবাক লেগেছে, আপনার অক্সফোর্ড ইউনিয়নে যারা নির্বাচিত হন তারা কিন্তু সমাজ এবং রাষ্ট্রের রাজনীতির যে কোনো ব্যক্তিকে তারা নিয়ে এসে বক্তব্য রাখান তারা সেই জায়গায়। অনেকেই গিয়ে বক্তৃতা করেছেন। কিছুদিন আগে ভারতের বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ শশী থারুরকে নিয়ে যে বক্তৃতা করেছিলেন সেখানে, এবং শশী থারুর সেই অক্সফোর্ড ইউনিয়নের বক্তৃতায় ব্রিটিশ 200 বছর কি অন্যায়গুলো করেছে খুব সুন্দরভাবে সেখানে বর্ণনা দিয়েছেন। এটাই হচ্ছে ডেমোক্রেটিক নর্মস। আজকে যে গণতন্ত্রের জন্য লড়াই, যেখানে মুগ্ধ পানি লাগবে পানি, যেখানে আবু সাইদ তার শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে গিয়ে তপ্ত বুলেট বরণ করলো, যেখানে ওয়াসিম আকরাম সে তার জীবন উৎসর্গ করলো, যেখানে আহনাব এবং সবাই, সেটা তো হচ্ছে একটা পরিবেশ নিশ্চিত করা, গণতান্ত্রিক পরিবেশ। বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ আলমা ম্যাটার, এইখানে নির্ভয় মানুষ যাবে। আওয়ামী লীগের আমলে আমরা মানে ইউনিভার্সিটির ভিতর দিয়ে গেলে পরেও টিন্টেড গ্লাসটা তুলে ধরতাম যে কোনো ছাত্রলীগ দেখে ফেললো কিনা, কারণ আমি পার্টির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করি, কথাবার্তা বলি, আমাকে অ্যাটাক করে কিনা, একটা ভয়, একটা আতঙ্ক, একটা শঙ্কা, এটা নিয়ে আমাকে ক্যাম্পাসের মধ্যে দিয়ে বা আমাদের মতো অনেক লোককে যেতে হতো যখন কোনো উপায় থাকতো না, ক্যাম্পাসের ভিতর দিয়ে যেতেই হবে। তো সেই সময় আমাদের এই ভয় ভীতিগুলো কাজ করেছে। 5ই আগস্টের পর থেকে কিন্তু আর করেনি। ডাকসু যারা এসেছেন, আমি তাদের কাছে আশা করব এবং আমি মনে করি সেই নিঃশঙ্ক বিশ্ববিদ্যালয় তারা গড়ে তুলবেন। হতে পারে তার রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন, সে যে চিন্তারই লোক হোক না কেন, এই যে সামগ্রিক একটি অর্জন, কমপক্ষে আমরা ন্যূনতম একটা জায়গায় তো আমরা একসাথে দাঁড়িয়েছিলাম, গণতন্ত্র ফেরত চাই, যেটা শেখ হাসিনা তালাবন্ধ করে দিয়েছিলেন, সেই অর্গল ভেঙে গণতন্ত্রের কিছুটা মুক্ত বাতাস আমরা পাচ্ছি। হ্যাঁ, ওপেন ডিসকাশন হবে, আমি আপনার বিরুদ্ধে বলবো, আপনি আমার বিরুদ্ধে বলবেন, তারপর আমরা চা খাবো একই টেবিলে। এটাই তো হচ্ছে ডেমোক্রেসির বিউটি। এবং সেটা শুরু হবে ক্যাম্পাস থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, কারণ সমাজের আলোকিত অংশ তো হচ্ছে ছাত্ররা। এটা আমরা সবসময় শুনে এসেছি। তারা সেই পথ দেখাবেন, তারা সেই পতাকাটা তারা ধারণ করবেন। 50-এর দশকে সেখানকার সামরিক ডিক্টেটরকে সরাতেই পারে না। যখন ছাত্রদের মধ্যে ঐক্য হলো ভেনেজুয়েলা বিশ্ববিদ্যালয়ে, আমি ভেনেজুয়েলা বিশ্ববিদ্যালয়ের সেই আন্দোলনের কথা বলছি, কয়েকদিন 1958 সালের কয়েকদিনের মধ্যেই আপনার সেই সামরিক ডিক্টেটরশিপ উচ্ছেদ হয়ে গেল সেখান থেকে। পৃথিবীর বিভিন্ন জায়গায় সেই দৃষ্টান্ত আছে। সোভিয়েত রাশিয়ার জারতন্ত্র চলে, রাজতন্ত্র, ভয়ঙ্কর রাজতন্ত্র। সেখানে মস্কো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ইউনিভার্সিটি স্বায়ত্তশাসনের জন্য একসাথে আন্দোলন করতে গিয়ে তারা স্বায়ত্তশাসন পেল এবং ক্রমান্বয়ে তারা একটা পার্লামেন্ট, ডুমার জন্য তারা কাজ করলো এবং 1905 সালের মধ্যে তারা একটা পার্লামেন্ট পেল, পার্লামেন্ট নির্বাচন হলো, ডুমা হলো। যাই হোক, তারপরে তো বিপ্লব অন্যান্য ঘটনা ঘটেছে। আমার কথা হচ্ছে যে এই যে গণতান্ত্রিক পরিবেশ এবং বৃহত্তর কিছু অর্জনের মূল সূতিকাগার হচ্ছে ইউনিভার্সিটির ক্যাম্পাস। তারাই সেটা করতে পারে, তাদেরই হচ্ছে মানে মূল দায়িত্ব সেটা যেমন 52-তে যেমন করেছে, 71-এ যেমন করেছে, 90-এ যেমন হয়েছে, এবারও ঠিক সেই দায়িত্বটাই পালন করেছে। ছাত্রদেরকেই এগোতে হয়েছে। যখন ইউনাইটেডলি তারা নেমেছে, আমরা তখন জেলে, তারপরে মঞ্জু ভাই, আমাকে 19 আগস্ট নিয়ে গেল। এর মধ্যে এই আন্দোলনের সপক্ষে আমরা তো, হ্যাঁ, ও পাশের ছেলে ছিলেন না? আচ্ছা, তো ও আমার পাশের ছেলে ছিল। তো যেদিন আমি দেখছি যে আচ্ছা, এখন এক দফায় বলে না কেন, গভর্নমেন্ট এদেরকে ডাকছে, এই করছে, আবার শুনছি যে বৈষম্য বিরোধীদের তুলে নেবে। আমরা শুধু ভিতর থেকে মনে করছি যে এখন এক দফার ডাক দিলে পরে এটা সাকসেসফুল হয়ে যাবে। হঠাৎ দেখি এটা 30 বা 1 তারিখের দিকে দেখলাম যে এক দফার ডাক চলে এসছে। আমরা খুবই আশান্বিত হলাম, এইবার আর শেখ হাসিনা টিকতে পারবে না। আর ভেতরে পুলিশরা দেখলাম যে আমাদেরকে একটু চা খাওয়াচ্ছে,
সকালে উঠে জিজ্ঞেস করে যে আপনাদের নাস্তা লাগবে কিনা, তখন আমরা মনে করেছি শেখ হাসিনা আর নাই, এইরকম ইয়ে হয়েছে। তো আমরা এই ক্যাম্পাস আমি ধন্যবাদ জানাই ডাকসুর নেতৃবৃন্দকে। তারা সেই যে অক্সফোর্ড ইউনিয়ন বা অন্যান্য ক্যামব্রিজ ইউনিয়নে যেরকম তাদের যে নির্বাচিত যে সংসদ ছাত্রদেরকে তারাও বিভিন্ন পন্থী হতে পারে, বিভিন্ন ইয়ে থাকতে পারে, কিন্তু ওটাকে সত্যিকার অর্থেই মানে সামগ্রিক রাষ্ট্র এবং আন্তর্জাতিক রাজনীতিকে ওরা চুলচেরা বিশ্লেষণ করে সেখানে এই ধরনের নানা ধরনের প্রোগ্রাম কর্মসূচি করে। বর্তমান ডাকসু আমার মনে হয় সেই দিকে এগিয়ে যাবে। বার্ট্রান্ড রাসেলের একটি কথা আছে। বার্ট্রান্ড রাসেলের কথা হচ্ছে যে এডুকেশন এটা শুধুমাত্র মানে শিক্ষা ভিত্তিক বিকাশ নয়, এটা হচ্ছে এখানে তৈরি হবে মানব চরিত্রের পরিপূর্ণ বিকাশ। এটা হচ্ছে বার্ট্রান্ড রাসেল, তিনি এটা বলেছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, শিক্ষা, জ্ঞান চর্চা এটা মূল বিষয়, কিন্তু এর মধ্যে দিয়ে যে জিনিসটি হবে সেটা হচ্ছে মানব চরিত্রের সংশোধন, মানব চরিত্রের বিকাশ। তিনি আরেক জায়গায়ও বলেছেন যে এডুকেশন শুড কাল্টিভেট রেশনাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং স্কিল। ছাত্ররা যখন ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, চিন্তার দক্ষতা বাড়বে, তখন তাদের দৃষ্টির মধ্যে তার আদর্শ এবং যাই থাকুক সবার উপরে একটা কমন, একটা সামগ্রিক বিষয় নিয়ে তারা ভাবতে পারবে। এই জন্য স্টুডেন্ট ইউনিয়নগুলো খুব ওপেন থাকে এবং স্টুডেন্ট ইউনিয়নগুলো এবারে মানে মুক্ত ডিবেটের ব্যবস্থা করে। সেখানে যদি ছাত্র নেতার চিন্তাধারার সাথে কোনো জাতীয় নেতার চিন্তাধারার পার্থক্য হয়, অথবা তার আরেকটি কোনো প্রতিপক্ষ ছাত্র নেতার যদি কোনো ধরনের বিতর্ক হয়, সেটাকেও তারা অ্যালাউ করে, যেটা আমি শশী থারুরের একটা উদাহরণ দিয়ে বললাম। তাহলে আপনার ক্যাম্পাসের যে মূল লক্ষ্য জ্ঞান চর্চা এবং মানব চরিত্র গঠন, যেটা বার্ট্রান্ড রাসেল বলেছেন। আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে লার্নিং অফ ফ্রিডম অফ লার্নিং, ফ্রিডম অফ ডিসকাশন, এবং এর সাথে হচ্ছে নিশ্চিত করবে সেটা হচ্ছে কমিউনিকেট দি ট্রুথ। আপনার যদি শিক্ষার স্বাধীনতা থাকে, আপনার যদি গবেষণার স্বাধীনতা থাকে, আপনার পড়াশোনার স্বাধীনতা থাকে, তাহলে আপনি সত্যের সন্ধান খুঁজে পাবেন। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংজ্ঞা হিসাবে আজকে সর্বজনীনভাবে স্বীকৃত একজন মনীষী, আমার নামটা আমি ভুলে গেছি, তিনি এই কথাটি বলেছেন। তো আজকে ঠিক এইরকম একটি জ্ঞানভিত্তিক একটি জায়গায় যদি দাঁড়াতে পারে, এবং সেইটার চর্চা আমি প্রত্যাশা করি ডাকসুর কাছ থেকে। অনেক এই জাতির গণতন্ত্র এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষার জন্য অনেক জীবন যাচ্ছে। আমরা ভাবতেই পারিনি যে এই ফ্যাসিবাদের তাদের যে প্রচারের মুখে, তাদের যে চেতনা নামে, আমি আগের যে কথা বলেছি যে ফ্যাসিস্টরা সবসময় একটা বয়ান তৈরি করে, সেই বয়ানের মধ্যে তারা কোনো না কোনো নিয়ে আসে। হিটলার নিয়ে এসেছিল রাষ্ট্র, মুসলিনি নিয়ে এসেছিল রাষ্ট্র, শেখ হাসিনা নিয়ে এসেছিল স্বাধীনতার চেতনা। এই চেতনাকে বিকৃত করে, পারভার্টেড করে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে সাধারণ মানুষ এই কথা শুনলেই মনে করে বাবা ফ্যাসিবাদের বোধহয় কোনো মানে ইয়ে হলো, কোনো ধরনের একটা প্রকাশ ঘটছে কিনা এটা নিয়ে মানুষ একটা শঙ্কায় থাকবে। একটা ভালো জিনিস যদি, খারাপ লোক যদি এটাকে বারবার এটা নিয়ে কথা বলে, তাহলে সেই অবস্থাটাই তৈরি হয়। তো আমাদেরকে আরেকটা জিনিস থেকে আমাদের শিখতে হবে, সেটি হলো যে আমরা এখনও আমরা রাজনীতির বিভিন্ন নানা কন্ট্রাডিকশনগুলো আছে, দ্বন্দ্ব সংঘাত বিভিন্ন সময় আছে, কিন্তু আমি পূর্বেই যেটা বলেছি সেটা হলো যে সব কিছুই আমাদেরকে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে, গণতান্ত্রিক যে নর্মস ভ্যালু সেটার মধ্যে দিয়ে আমরা যদি সব কিছু মানে অ্যাকোমোডেট করতে পারি, তাহলে আপনার বাংলাদেশে রাষ্ট্র এবং সমাজের গণতান্ত্রিক বিকাশ নিশ্চিত হবে। এবং আজকে যে যারা বয়ান তৈরি করেছেন, এখনও যারা বলেন আর শেখ হাসিনা থাকলেই বোধহয় ভালো ছিল, সে যাই হোক, সে তো খুব শক্ত হাতে চালিয়েছে বলে। আওয়ামী বুদ্ধিজীবীদের তো শেষ নেই, বুদ্ধিজীবী থাকে, এটা মনে করবেন না
যে ফ্যাসিস্টদের পক্ষে বুদ্ধিজীবী থাকে না, বুদ্ধিজীবী থাকে। আপনার জার্মানের নাৎসিবাদের পক্ষে আপনার এজরা পাউন্ডের মতো বিখ্যাত কবি, এবং যার পত্রিকায় কোনো কবি যদি একটা কবিতা ছাপা হতো তাহলে সে একজন প্রতিষ্ঠিত কবি হিসাবে তার নামডাক হয়ে যেত। এইরকম মানুষও নাৎসিবাদকে দিয়েছে, সমর্থন করেছে। এমনকি বিখ্যাত জার্মান যে রাইটার পরবর্তীতে, সেও নাকি ইয়াং, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি তিনিও হিটলারের ইয়াং ট্রুপারের সাথে ছিলেন। এই ধরনের পরে সন্দেহ হয়েছিল, পরে তার নোবেল প্রাইজ দেওয়া যাবে কি না এটা নিয়েও অনেক কথা উঠেছে, যে তাকে কি করবে, আন্তর্জাতিকভাবে তাকে বয়কট করবে কিনা, এই কথাগুলো এসছে পরবর্তী পর্যায়ে। সুতরাং নাৎসিদের পক্ষে, ফ্যাসিস্টদের পক্ষে যে বুদ্ধিজীবী থাকে না, থাকে। ডক্টর জাফর ইকবালদের মতো লোক থাকে, ওরা তো থাকবে, কিন্তু ওরই মধ্যে যেটা সত্যের সন্ধান করে আপনাদেরকে এগোতে হবে। আমরা আরবের একজন বিখ্যাত জ্ঞানী লোকের কথা জানি, আপনার নাম শুনেছেন। আমি যতটুকু মনে হয় যে পবিত্র কোরআন শরীফে তার কথা আছে, লোকমান হাকিম। লোকমান হাকিমকে তার শিষ্যরা বলছে যে হুজুর, আমরা ভালো শিখবো কি করে, আমরা আদব শিখবো কি করে? তো উনি বললেন যে বেয়াদবের কাছ থেকে। তো কি ব্যাপার, এটা বলাতে তো খুব বিস্মিত হলো যে হুজুর এটা কি বললেন। হ্যাঁ, তো বলে যে বেয়াদবের কাছ থেকে শিখবে, অর্থাৎ বেয়াদব যে কাজগুলো করবে তোমরা সেই কাজগুলো করবে না, তাহলেই তো তোমার এটাই সবচেয়ে বড় শিক্ষা, আদব শেখা। তো আমাদের হলো তাই। ফ্যাসিস্টদের পক্ষে যে বয়ান দেবে, কথা বলবে ভালো, আপনাদের সবাইকে ধরে নিতে হবে। আমরা যে যা দল করি না কেন, যে অবস্থায় করি না করো, কমপক্ষে আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, গণতন্ত্রের জন্য অটুট মনোবল নিয়ে দীর্ঘ 15-16 বছর নিপীড়ন, আমি 35 দিন রিমান্ডে ছিলাম। তারপরে এইবার যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে, সেখানেও প্রায় অলরেডি আমার 9 দিন রিমান্ড খাটা হয়ে গেছে। আমি নিজের কৃতিত্ব দিচ্ছি না, কিন্তু আমার চাইতে যার পায়ের নখ তুলে দিয়েছে, হাত তুলে দিয়েছে, যার দৃষ্টিশক্তি চলে গেছে, তার অবদান তো আরও সাংঘাতিক অবদান। তাকে সমাজ এবং রাষ্ট্র কীভাবে তাকে মূল্যায়ন করবে? সুতরাং আমি মনে করি যে আমরা পূর্বের কোনো ঘটনার আর যেন না হয়, আমি বলি যে তার যেন কোনো পুনরাবৃত্তি যাতে না ঘটে, কোনো কিছু যেন না হয়। আমার মনে হচ্ছে নতুন প্রজন্ম তারা নতুন কিছু ভাবছে, কোনো পুরনো পরিস্থিতি তারা বোধহয় ভাবছে না। এটা আমার কাছে নানাভাবেই আমার কাছে এটা মনে হয়েছে। তো এই নতুন যে ভাবনা, এই ভাবনা দিয়েই গড়ে তুলতে হবে আমাদের প্রাঙ্গণ, আমাদের শিক্ষায়তন, সব কিছুই রাখতে হবে। আন্দোলন সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে, ছাত্র রাজনৈতিক দল, সে জাতীয়তাবাদী ছাত্র দল হোক, ইসলামী ছাত্র শিবির হোক, বামপন্থীরা হোক, ডানপন্থীরা হোক, সবাই নিজস্ব মতামত নিয়ে, নিজস্ব চিন্তা নিয়ে, পারস্পরিক ডিসকাশন এবং আলোচনা সমালোচনার মধ্যেও কোনো জায়গায় একটা সিম্পল পয়েন্টে আবার আমাদেরকে একত্রিত থেকে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচাতে হবে। আমরা যেন এটার কোনো কিছুর যেন পুনরাবৃত্তি না হয়, ফ্যাসিস্টদের যেন কোনো পুনরাবৃত্তি না হয়। ওরা যা করেছে তার পাল্টা কাজগুলো আপনাদের করতে হবে। এখানে আমি সবার উদ্দেশ্যেই আমি এখানে বলছি। তো এইটা করতে পারলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা গড়ে তুলতে পারবো এবং আমরা আমাদের দেশকে গড়ে তুলতে পারবো। বন্ধুরা, 28 অক্টোবরে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি ডাকসুকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই দিনটিকে তারা স্মরণ করেছেন এবং আমাকে এখানে অতিথি হিসেবে নিয়ে এসেছেন। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। উনি আমাদের মাঝে অত্যন্ত যুক্তিসম্পন্নভাবে গণতান্ত্রিক ওয়ে নিয়ে দারুণ একটা বিশ্লেষণ দিয়েছেন। আশা করবো এটা